হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 8-এর কোষে দেখি 10.1 ত্রৈরাশিকের অঙ্কগুলো। তো ত্রৈরাশিকের আমি প্রথমে ত্রৈরাশিক কীভাবে অঙ্কগুলো করতে হবে আমি এর ঠিক আগের ভিডিও অর্থাৎ এই ত্রৈরাশিক চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর ফার্স্ট ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে, 3টে পয়েন্ট বলে দিয়েছি। সেই 3টে পয়েন্ট মাথায় রাখলে ত্রৈরাশিকের অঙ্ক একদম অনায়াসে তোমরা করে ফেলতে পারবে নিজের থেকে, ঠিক আছে? আশা করি যারা ভিডিও দেখেছো তারা হয়তো ত্রৈরাশিক সম্বন্ধে অনেকটাই ভালো তোমরা জ্ঞান অর্জন করেছো। তো চলো আজকে আর দেরি না করে 1 নম্বর অঙ্ক থেকে শুরু করা যাক। তো 1 নম্বর অঙ্কতে কি বলছে দেখে নেওয়া যাক। তো আমি আমি তোমাদেরকে বারবার বলছি, যদি তোমাদের ত্রৈরাশিকের একটু অসুবিধা থেকে থাকে তোমরা তাহলে আমার ফার্স্ট ভিডিওটা দেখবে, ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগে বা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টেও গিয়েও তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো ওইটা দেখলে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে আর আমি যেগুলো বলবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক 1 নম্বর অঙ্কটা। কি বলছে দেখো, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। তাহলে 390 টাকায় কত কিগ্রা চাল কিনেছেন? 15 কিগ্রা। এখানে কিগ্রা বানামটা ভুল আছে। তো চাল কিনে এনেছেন, যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতে হতো, মানে সেই চালই কিনেছে, অন্য চাল না, কিন্তু ধরো বাসমতি চাল কিনেছে তো বাসমতি চালই কিনছে, ঠিক আছে? বাসমতি লিখে দিই। এই যে বাসমতি চালের কি আছে এখানে, আমাদের বাসমতি চালের বস্তা, ঠিক আছে? তো যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ঠিক আছে? কমা দিয়ে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখে। তো এটা আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে বলেছে। এটা চাইলে আমরা ঐকিক নিয়মও করতে পারতাম। 15 কিগ্রার দাম 390 টাকা, তাহলে 17 কিগ্রার দাম 1 কিগ্রার দাম কত, 17 কিগ্রার দাম কত, কিন্তু আমাদের বার করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে। তো কিছুই না, প্রথমে আমাদের সব অঙ্কতে একইভাবে আমরা স্ট্রাকচার সাজাবো না, গণিতের ভাষায় প্রথমে সমস্যাটাকে প্রকাশ করব। প্রথমে আমি সবসময় বলি অঙ্ক পড়ে আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের কাছ থেকে অঙ্কটা মানে ওই কোয়েশ্চেনটা কী জানতে চাইছে না 17 কিগ্রা চালের দাম কত, অর্থাৎ কত টাকা লাগবে, অর্থাৎ কী জানতে চাইছে? চালের মূল্যটা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হয়ে আগে আমাদের লিখতে হবে যে চালের মূল্য, আর চালের মূল্যের একক কী দিয়ে দিয়েছে? টাকা। তাহলে ব্র্যাকেটে টাকা হয়ে গেল। আর আমাদের কি বলে দিয়েছে না কত পরিমাণ চাল বলে দিয়েছে, না দেখো আমাদের কি বলে দিয়েছে 15 কিগ্রা চালের দাম 390 টাকা, সেই জন্য আমরা লিখে দিয়েছি বাঁ দিকে কি লিখবো, যেটা আমাদেরকে যেটার আমি দুটোর মানই জানি, অর্থাৎ এখানেও দেখো কিগ্রা 17 কিগ্রার দাম বের করতে বলেছে, 15 কিগ্রার দাম বলে দিয়েছে, 17 কিগ্রার দাম বার করতে বলেছে। তাহলে বাঁ দিকে আমরা কি লিখবো না চালের পরিমাণ ব্র্যাকেটে একক কত বলে দিয়েছে, দুটোতেই দেখো কিগ্রা, সেজন্য কিগ্রা। আর চালের পরিমাণ আমাদের আরেকটা রাশি, তাহলে দুটো রাশি আমাদের হয়ে গেল। খুবই সোজা, গণিতের ভাষায় সমস্যা সাজানো খুবই সোজা। একটু স্টেপ বাই স্টেপ অঙ্ক করলে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। তাহলে এখানে দেখো, তাহলে এবার আমাদের যেটা বলে দিয়েছে সেটা আমরা লিখে ফেলবো না, 15 কিগ্রা বলে দিয়েছে, আর তার 15 কিগ্রার দাম কত বলে দিয়েছে সেটা চালের মূল্যের নিচে লিখবো 390 টাকা। 390 টাকা লিখে ফেলেছি, 15 কিগ্রা চালের দাম 390 টাকা। আর কি জানতে চেয়েছে? 17 কিগ্রার দাম জানতে চেয়েছে, 17 কিগ্রার দাম এখানে জানি না যেহেতু জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্ট আমাদের হয়ে গেছে, না আমরা কি করব না দুটো রাশি লিখব। ডান দিকে যে রাশিটা লিখবো সেই রাশিটা আমাদের কাছ থেকে জানতে চাইবে, আমাদের কাছ থেকে জানতে চাইছে কি চালের মূল্য কত, চালের মূল্য নির্ণয় করতে বলেছে, যেন চালের মূল্য আমরা ডান দিকে রেখেছি। এবার আমরা চালের পরিমাণ আর চালের মূল্যের মধ্যে কি করব, সম্পর্ক নির্ণয় করব। দেখবো এটা সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি, অত সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সংক্ষেপে বলতে গেলে। তাহলে আমরা প্রথমে এই দুটো লাইন লিখে নেব যে চালের পরিমাণ বাড়লে নাকি আমরা সবসময় বাঁ দিকেরটার সাথে ডান দিকেরটার তুলনা করব, ঠিক আছে? তো আমরা এত অবধি লিখবো যে চালের পরিমাণ বাড়লে চালের পরিমাণ কমলে। এবার আমরা দেখব যে চালের পরিমাণ বাড়লে চালের মূল্য বাড়ছে কিনা, ঠিক আছে? তাহলে চালের পরিমাণ বাড়লে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যদি তোমরা নিজেরাই বিচার করো, ধরো 1 কেজি চালের দাম যদি 20 টাকা হয় হিসাব মতো, 1 কেজি ধরে নাও, 1 কেজি চাল যদি 20 টাকা হয়, তাহলে তোমরা যদি 2 কেজি চাল কেনো তাহলে তোমাদের 40 টাকা লাগবে, 20 গুণ 2 40। 3 কেজি চাল কিনলে কি হবে? 60 টাকা বেশি, আরও 20 যোগ হবে, ঠিক আছে? 3 গুণ 20 সমান সমান 60। 4 কেজি কিনলে কত? 40 টাকা, 80 টাকা, ভুল বললাম। তাহলে দেখো যত চালের পরিমাণ বাড়ছে, এগুলো তো পরিমাণ, 1 কেজি কিনছি, 2 কেজি কিনছি, 3 কেজি কিনছি, 4 কেজি, তত চালের দাম কি হচ্ছে না বাড়ছে, ঠিক আছে? যত আমরা চাল বেশি কিনবো তত আমাদেরকে বেশি টাকা দিতে হবে, সেজন্য চালের পরিমাণ বাড়লে চালের মূল্যও বাড়বে। এই একটা লাইন পেয়ে যাওয়া মানেই কি
এবার উল্টো ভাবো যে তোমরা 4 কেজি কিনেছো 80 টাকা দিয়ে, তাহলে 1 কেজি কিনলে তোমাদের কম টাকা দিতে হবে, তাহলে চালের পরিমাণ কমলে চালের মূল্য কমবে। তাহলে এই দেখো এটাও বাড়লে এটাও বাড়বে, এটা কমছে তো এটাও কমছে। তো দুটোই একসাথে বাড়ছে একসাথে কমছে। আর যারা একসাথে বাড়ে একসাথে কমে তারা কি বন্ধু, আর বন্ধু মানে কি সরল সহানুপাতি সম্পর্ক। তাহলে অর্থাৎ দিয়ে লিখবো আমরা চালের পরিমাণ ও চালের মূল্যের মধ্যে কি সম্পর্ক, সরল সহানুপাতি সম্পর্ক। তাহলে সরল সহানুপাতি সম্পর্ক বললে কি বলেছি, পেন্সিল দিয়ে বাদিকের সবসময় বাদিকের রাশিতে তো সবসময় নিচের দিকেই অ্যারো চিহ্ন হবে, আর যেহেতু সরল সম্পর্ক সেজন্য যেটা আমাদেরকে বার করতে হচ্ছে তার ডান দিকের রাশির ক্ষেত্রেও নিচের দিকে অ্যারো চিহ্ন হবে। আশা করি বোঝা গেছে। তো এবার অ্যারো চিহ্ন অনুযায়ী আমরা সম্পর্কটা গণিতের ভাষায় লিখে নেব না, এখানে সুতরাং চিহ্ন দিয়ে তোমরা লিখবে যে এখানে দেখো নিচের দিকে এলো 15 থেকে 15:17। প্রথমে বাঁ দিকের রাশিটা লিখতে হয়, তারপরে ডান দিকের রাশিটা লিখতে হয়। ঠিক আছে, #2 দিয়ে এবার ডান দিকের রাশিটা লিখবো 390 জিজ্ঞাসা চিহ্ন, আর জিজ্ঞাসা চিহ্নর ব্র্যাকেটে লিখবো নির্ণেয় চালের মূল্য। ঠিক আছে, কারণ কি নির্ণেয় চালের মূল্যটাইতেই আমাদের জিজ্ঞাসা চিহ্ন, বুঝতে পেরে, যেটা আমাদের বার করতে হবে। এবার দেখো এবার আমরা এটাকে সমীকরণ হিসাবে সাজিয়ে নেব। তাহলে এখানে সমান সমান চিহ্ন অ্যারো চিহ্ন দিয়ে, বা এখানে তোমরা বাও দিতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা। তো এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখো 15:17 মানে কত, 15/17 ইকুয়ালস টু #2। এটা দুবার অনুপাত চিহ্ন মানে হচ্ছে #2 বলে ওটাকে। #2 মানে হচ্ছে গিয়ে সমান সমান বা ইজ ইকুয়াল টু, তো 390। আবার এখানে *2 আছে মানে বাই নিচে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো আমাদের কি বার করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্নটা বার করতে বলেছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা আমরা বাদিকে নিয়ে যাব, আর এইখানে যা আছে সেটাকে ডান দিকে নিয়ে যাবে। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমরা জানো যে সমীকরণের যদি আমরা সমান সমান চিহ্নের যে কোনো এক দিক থেকেও বিপরীত দিকে যেতে চাই তাহলে সব কিছু উল্টে যায়। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেখো সমান সমান চিহ্নের ডান দিকে আছে, আমরা যদি বাদিকে নিয়ে যেতে চাই তাহলে ডান দিকে কোথায় আছে, সমান সমান চিহ্নটা নিচে আছে। তাহলে এবার এটা নিচে আছে, এবার এটা বাদিকে যেতে গেলে সেটাকে উপরে উঠিয়ে দিতে হবে, নিচ থেকে উপরে যাবে অর্থাৎ গুণ হবে। এটা ভাগে আছে অ্যাকচুয়ালি, এটা ওখানে গেলে গুণে হয়ে যাবে। তাহলে এখানে দেখো এর জন্য নিয়ে গেলাম গুণ মানে কি ডাইরেক্ট উপরে উঠে গেল। আর 15/17 আছে, 15/17 দেখো 15টা উপরে আছে, ডান দিকে নিয়ে আসতে হবে, কারণ কি আমাদেরকে জিজ্ঞাসা চিহ্নটাকে একা একদিকে রাখতে হবে। এর জন্য আমরা বাদিকে নিয়ে গেছি, কারণ কি ওটার মূল্যই আমরা বার করছি, সেজন্য জিজ্ঞাসা চিহ্ন বা নির্ণয় চালের মূল্যটাকে আমরা যে কোনো ডান দিক বা বাঁ দিকে একা রাখতে হবে। তাহলে দেখো বাঁ দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, আর উপরে রাখতে হবে, ঠিক আছে, নিচে রাখলে তো ভাগে বোঝাবে, তো উপরে নিয়ে গেলাম। এবার দেখো 15/17 আছে, এবার এটাকে ডান দিকে নিয়ে আসবো, 15টা উপরে গুণে আছে তাহলে নিচে ভাগে চলে আসবে, দেখো ভাগে চলে আসলো, ঠিক আছে, 15টা নিচে আসবে আর 17টা উপরে উঠে যাবে। আর 390কে কোনো দিকে টানা হেচড়া করছি না, যেমন 390 মধ্যেই থাকবে। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 390 গুণ 17টা নিচে ছিল উপরে গুণে চলে আসলো, আর 15টা উপরে ছিল নিচে ভাগে চলে আসলো। তাহলে 390 গুণ 17/15, এটা তোমাদেরকে আমি একটু করে দেখাই তাহলে তোমরা একটু ভালো বুঝবে। 17 সমান সমান আমাদের আছে 390 জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো জিজ্ঞাসা চিহ্নটা উপরে আসলো সেজন্য জিজ্ঞাসা চিহ্ন লিখলাম, এখানে 390 মতো 390 লিখে দিলাম। এবার দেখো গুণ চিহ্ন দিয়ে লিখবো 17, কারণ কি 17 নিচে ভাগে আছে, উপরে আসলে গুণ হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান চিহ্ন টপকালে উল্টে যাবে, তাহলে উপরে চলে আসবে গুণ হয়ে যাবে, আর 15টা উপরে আছে সমান সমান চিহ্নের এদিকে আসলে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 390 গুণ 17/15 সেটাই আমি লিখেছি। দেখো 15 আর 17 কাটাকুটি করা যায় না, এখানে 5 আর এই 390 কাটাকুটি করা যাবে 5 দিয়ে, কারণ কি দুটোর পরই 5 আর 0 আছে। বিভাজ্যতার নিয়ম তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এইসব অঙ্কের কাটাকুটি ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে 3×5 = 15, 390কে যদি তোমরা মুখে মুখে না ভাগ করতে পারো তাহলে এখানে ভাগ করবে। তাহলে এখানে 5×7 = 35, 5×8 = 40 বেশি হয়ে যাচ্ছে যেহেতু, এখানে 4 আর 0, 5×8 = 40। তাহলে এখানে কাটলে হয়ে যায় হচ্ছে, সরি 3×5 = 15, এখানে 5 হবে না 3 হবে, আর এখানে 78। এবার দেখো 7 আর 8 যোগ করলে 15 হয়। 3-এর বিভাজ্যতার নিয়ম অনুযায়ী কি বলে, যে একটা সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা পুরোটা 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 7 আর 8 যোগ করলে 15, আর 15 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 3×5 = 15 হয়, তাহলে 78 ভাগ যাবে, তাহলে 3×1 = 3, এবার 3×2 = 6, 3×6 = 18। যদি তোমাদের মুখে মুখে ভাগ করতে সমস্যা হয় তাহলে এরকম ভাগ করে নেবে, 3×2 = 6, 1 আর 8 নামলো, 3×6 = 18। তাহলে কত বেরোলো, 26। তাহলে আমাদের অ্যান্সার কত বেরোলো, 26 গুণ, আমি এটা মুছে দিচ্ছি তাহলে আমাদের এখানে জায়গা হয়ে যাবে।
তাহলে সমান সমান কত বেরোলো? 26 গুণ 17। এবার 26 গুণ 17 করলে কত হবে? 26 গুণ 17, 6 7 42, 2 হাতে আছে 4, 7 গুণে 14 আর 4 18 গুণ 26-এর সাথে 1 গুণ মানে 26ই হবে। এখানে 2, 6, 8, 14, 4 হাতে আছে 1, 2 3 আর 4, অর্থাৎ 4 4 2 টাকা। উত্তর তোমরা লিখতে পারবে না? 17 কিগ্রে একই রকম চাল কিনতে বাবাকে কত টাকা খরচ করতে হতো? 442 টাকা খরচ করতে হতো। উত্তর তোমরা বড় হয়ে গেছো, লিখতেই পারবে, জন্য আমি উত্তরটা লিখে দিইনি। তো এই ছিল অঙ্ক, খুবই সোজা। নেক্সট অঙ্ক দেখো একই রকমভাবে হবে। কি বলছে দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। ঠিক আছে, 20 মিটার ছিট কাপড়ে একই মাপের, অর্থাৎ একই রকমের। ঠিক আছে, সাইজ সবসময় একই থাকবে। ধরো সব মিডিয়াম সাইজেরই জামা তৈরি করছে এরকম। তো 4টি জামা তৈরি করবেন, 20 মিটার কাপড় দিয়ে 4টি জামা তৈরি করবেন। এইরকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। খুবই সোজা। এই দেখো ভেঙ্কট মামা আমাদের কি করছে, কাপড় কেটে এরকমভাবে জামা তৈরি করছে। তো আমাদেরকে নির্ণয় কি করতে বলেছে সেটাই আমাদেরকে আগে জানতে হবে, না কত মিটার ছিট কাপড় লাগবে। তাহলে এখানে লিখে দিলাম ডান দিকে কাপড়ের পরিমাণ, ব্র্যাকেটে কি লিখে দেবো? মিটার। ঠিক আছে, আর আমাদের কি বলে দিয়েছে? জামার সংখ্যা, যেটা আমাদের যেটা আমরা বানাবো, তাহলে 4টি জামা। ঠিক আছে, 4টি জামা, তাহলে জামার সংখ্যা ব্র্যাকেটে এটা আমরা বাদিকে কি বলে দিয়েছে? 4টি জামা তৈরি করতে লাগে 20 মিটার কাপড়। তাহলে এখানে 4টি জামার সংখ্যা, কাপড়ের পরিমাণ কত লাগবে? 20 মিটার। আর কি করতে হবে? 12টি জামা তৈরি করতে হবে, তাহলে কত কাপড় লাগবে? ব্যাস। এবার আমরা কি করব? এই দুটো রাশির মধ্যে সম্পর্কের তুলনা করব। তাহলে আমরা আবার এইখান থেকে এতটা অবধি লিখে নেব, না জামার সংখ্যা বাড়লে আর জামার সংখ্যা কমবে। এবার আমরা ডান দিকের সাথে তুলনা করব, না জামার সংখ্যা যদি বাড়ে তাহলে কাপড়ের পরিমাণ কি হবে? বাড়বে। এবার দেখো, তুমি একটি জামা তৈরি করছো, যতটা কাপড় লাগবে তুমি 10টা জামা তৈরি করলে তার থেকে বেশি লাগবে। সেরকমই উল্টোভাবে তাহলে কি হবে? না কাপড়ের পরিমাণ বাড়বে। সেরকম উল্টোভাবে ভাবতে গেলে যত তোমরা কম কাপড় তৈরি করবে, মানে কম জামা তৈরি করবে, তত তোমাদের কম কাপড় লাগবে, তাহলে কাপড়ের পরিমাণ কমবে। এগুলো সাধারণ বুদ্ধি, তোমরা নিজে থেকেই এগুলো বার করতে পারবে। তাহলে দেখো দুটোই একসাথে বাড়ছে আর দুটোই একসাথে কমছে। তাহলে মানে কি? সরল সম্পর্ক মানেই হচ্ছে বাঁদিকে যেটা থাকবে সেটা তো নিচের দিকেই অ্যারো চিহ্ন হয়, কিন্তু যেহেতু সরল সম্পর্ক সেজন্য ডান দিকে যেটা আমাদের বার করতে দিয়েছে যে রাশির মানটা, সেটাও নিচের দিকেই হবে। কারণ কি এরা দুজন বন্ধু হয়ে গেছে, কারণ কি এদের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। দেখো আমি লিখেছি, আর পরীক্ষায় পুরো আমি যেরমভাবে লিখেছি ঠিক সেরমভাবেই লিখে করবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। এবার সরল সমানুপাতি সম্পর্ক মানে কি? এবার এটাকেই আমরা গণিতের ভাষায় সাজিয়ে নেব সমীকরণ হিসাবে। তাহলে এখানে দেখো 4 থেকে শুরু হচ্ছে, তাহলে 4:12। প্রথমে বাদিকের রাশিটাকে সাজাতে হয়, তাহলে 4:12 #2, এখানে কত আছে? 20, তাহলে 20 জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু 20 থেকে অ্যারো চিহ্নটা স্টার্ট হচ্ছে। এবার দেখো 4:12 মানে 4/12 সমান সমান 20, #2 মানে সমান সমান আর 20 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাও আবার একইভাবে হবে। আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি এখানে কিরমভাবে আমি এটা করেছি। তাহলে দেখো এটা কি আছে আমাদের? 4:12 #2 কত আছে? না 20 জিজ্ঞাসা চিহ্ন, আর জিজ্ঞাসা চিহ্নের ব্র্যাকেটে নির্ণয় কাপড়ের মূল্যটা তোমরা লিখে নেবে। এবার আমরা সমীকরণটা সাজাবো। 4/12 অনুপাত মানে 4/12 হয়ে গেল। #2 জায়গায় সমান সমান চিহ্ন দেবে, 20 জিজ্ঞাসা চিহ্ন। এবার আমাদের কি বার করতে হবে? জিজ্ঞাসা চিহ্নটা বার করতে হবে, জন্য বাদিকে এটা নিচে আছে, এটাকে উপরে নিয়ে আসবো। আর এইগুলো আছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাবো। আর 20টা তো অলরেডি ডান দিকে আছেই, সেজন্য 20টা আগে লিখে নেব। এবার 12টা দেখো নিচে আছে, সমান সমান চিহ্ন টপকালে উপরে গিয়ে গুণ হয়ে 12 হয়ে যাবে। আর এটা 4 দেখো উপরে আছে, সমান সমান চিহ্ন টপকালে নিচে চলে আসবে /4। তাহলে এবার দেখো কাটাকুটি করলে কত হয়? 4 × 4, 3 × 12। ব্যাস, তাহলে কত হবে? 60 মিটার কাপড় লাগবে, বোঝা গেছে। তো সেটাই করেছি, 4/12 সমান সমান 20 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন বা নির্ণয় কাপড়ের মূল্য সমান সমান কত হয়ে যাবে? 20 × 12/4, তাহলে 4 × 4, 3 × 12, আর 3 আর 20 গুণ করলে এখানে 20 × 3 সমান সমান 60 মিটার কাপড় লাগবে। উত্তর লিখে দেবে। তাহলে 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে 60 মিটার কাপড় কিনে দিতে হবে। আশা করি বোঝা গেছে। তাহলে এই ভেঙ্কট মামাকে কত মিটার কাপড় দিতে হবে? 60 মিটার কাপড় দিতে হবে। তাহলেই তোমরা 12টি জামা বানাতে পারবে। এবার তোমার সময় অঙ্ক করবার, ইটস ইউর টাইম টু সলভ। তো দেখো আমি তোমাদেরকে এই ভিডিওতে কি অঙ্ক দিলাম, না 6টি আপেলের দাম যদি 120 টাকা হয় তাহলে 5টি আপেলের দাম কত? ত্রৈরাশিক পদ্ধতিতে তোমরা
হিসাব করে লিখবে আর আমাকে কমেন্ট বক্সে উত্তর জানাবে। দেখো এরাও বলছে তোমরা উত্তর জানাও কমেন্ট বক্সে। তো নিচে কমেন্ট বক্স আছে, সেখানে তোমরা উত্তর জানাও যে কোন অপশনটা কারেক্ট, এ, বি, সি না ডি। তো সেই হিসাবে আমি দেখব যে কার উত্তরটা ঠিক হয়েছে, আমি রিপ্লাই দেবো তাকে। তো অল দ্য বেস্ট। আর এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক অঙ্ক নিয়ে। তো ততক্ষণ অবধি তোমরা অঙ্ক করতে থাকো, অবশ্যই এন্টারটেনমেন্টের জিনিসও করবে, খেলাধুলা করবে। আর যে অঙ্কগুলো আমি এই ভিডিওতে করালাম সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করো। তো তোমাদের আরও ভালো হবে, তোমরা আরও ভালোভাবে নিজে থেকে অঙ্কগুলো পারবে পরীক্ষার সময়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।